ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে তেমন 10টা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে। প্রয়োজন হলে আবারও দেব এক নদী রক্ত। তবুও সেই আওয়ামী শাসনে ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না। হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু, এর মাঝামাঝি আর কিছু নাই। ইনকিলাব জিন্দাবাদ। এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায় তাহলে আমরা তো সবসময় আর চুপ থাকবো না। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। নানা রকম ঘটনা ঘটেছে ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে। হোটেল রেস্তোরাঁয় বাংলাদেশিদের খাবার বন্ধ করেছে, চিকিৎসা বন্ধ করেছে ত্রিপুরা এবং কলকাতায়। এই পরিস্থিতিতে বাংলাদেশে এখন সকল রাজনৈতিক দলের একটি ঐক্য গড়ে উঠছে ধীরে ধীরে, আর এই ঐক্যের ডাক দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিসেন্ট কিছু টেনশন অ্যারাইজ করেছে সব জায়গাতে ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক। গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে আমাদের যে বাংলাদেশ কনসুলেটের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। ভারতকে আর এক চুলও ছাড় দেওয়া চলবে না। ভারতকে কঠিন জবাব দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গতকাল বাংলাদেশের হাই কমিশনে হামলা করেছে। আগরতলার বাংলাদেশে অবস্থিত হাই কমিশনে হামলা করেছে ভারতীয় কিছু উগ্র হিন্দুত্ববাদীরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এরই প্রেক্ষিতে কঠিনভাবে খেপেছে প্রফেসর ইউনূসের সরকার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আগের মতো নতজানু নয় আমরা এখন স্বাধীন সার্বভৌমত্বে বাস করছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রফেসর ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ কারোর কাছে মাথা নত করবে না, কারোর নির্দেশে এই দেশ চলে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বাংলাদেশের মাটিতে কারোর হুকুমদারি বা কারোর হুকুমিয়ত কায়েম করার জন্য আমরা বসে নেই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং সমন্বয়করা প্রধান উপদেষ্টার প্রফেসর ইউনূসের কাছে গতকাল বাংলাদেশ হাই কমিশনে হওয়া হামলার বিষয়ে ভারত প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে প্রফেসর ইউনূস স্পষ্ট জানিয়ে দেয় ভারতের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ হবে, তারপরও ভারতকে ছাড় দেওয়া চলবে না। জাতীয় ঐক্যেরও ডাক দেবেন বলে জানিয়েছে প্রফেসর ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সদস্যদের উদ্দেশ্যে বা তাদের সাথে বৈঠক শেষে কি জানিয়েছে তিনি, আমরা সেটা শুনব হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের মুখ থেকে। তারা কি বলল, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ভারতের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কি কি পদক্ষেপ নেবে, প্রফেসর ইউনূস কি জবাব দিতে পারবে, আমরা সেই বিষয়ে ভিডিওটা দেখব, তারপরে কথা বলবো। ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছর দীর্ঘ শাসন আমলে ভারত সরকার তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতি কি কি অন্যায় আচরণ করেছে তেমন 10টা উল্লেখযোগ্য পয়েন্ট আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নাম্বার, হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পতিত হয়েছিল, যেখানে বাংলাদেশের স্বার্থ বলে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। শুধুমাত্র অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার বিনিময়ে খুনি হাসিনা বাংলাদেশের সকল স্বার্থ বিসর্জন দিয়ে একতরফাভাবে সবকিছু ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল। 2 নাম্বার, বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন সহ সকল ধরনের স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে শেখ হাসিনা ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক একদলীয় ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা চালু করেছিল। সেই ব্যবস্থাকে ইন্ডিয়া প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিষয় বলে প্রশ্রয় দিয়েছে এবং গণতান্ত্রিক এবং মুক্ত বিশ্বকে এমন অপরাধমূলক আচরণের বিরুদ্ধে কথা বলতে এবং প্রশ্ন তুলতে বাধা দিয়েছে। 3 নাম্বার পয়েন্ট, দমন পীড়নের মাধ্যমে ছলে বলে কৌশলে বিরোধী দলের অংশগ্রহণের সুযোগ নিঃশেষ এবং নিশ্চিহ্ন করা হয়েছিল। জনপ্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিচার ব্যবস্থাকে যথেচ্ছ ব্যবহার করে ভোট কারচুপি এবং জালিয়াতির মাধ্যমে বারে বারে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। আর শেখ হাসিনার সেই অবৈধ সরকারকে
কে প্রথম স্বীকৃতি প্রদান করবে বা বৈধতা দেবে তা নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতো ইন্ডিয়া এবং চীন। এক্ষেত্রে কর্তৃত্ববাদী চীনের সাথে তথাকথিত বৃহত্তর গণতন্ত্রের দেশ ইন্ডিয়ার আচরণের বিন্দুমাত্র পার্থক্য ছিল না। সরাসরি বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে, ভোটের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে ইন্ডিয়া। অসংখ্য উদাহরণ আছে। 4 নাম্বার পয়েন্ট, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের উপরে খুনি হাসিনার শাসনামলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের পক্ষে রাজনৈতিক সমর্থন জুগিয়েছে। বিশ্ব পরিমণ্ডলে অপরাধীর পক্ষে দাঁড়িয়েছে ভারত রাষ্ট্র। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে, বিশ্ববিবেক জাগ্রত করার চেষ্টা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো, যেমন এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, FIDH আর RFK হিউম্যান রাইটস ফাউন্ডেশন। বিরোধী দলগুলো এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন করতে এমন হাজার হাজার নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে নিষ্ক্রিয় করা হতো। শুধু তাই না, গ্রেপ্তারকৃত বিরোধী নেতাকর্মীরা হেফাজতে নির্যাতনের শিকার হতেন। অনেকে কারাগারে চিকিৎসার অভাবে এবং নির্যাতনে মারা গেছেন। বিরোধী দলীয় সমাবেশ এবং আন্দোলনের উপরে সরকার সমর্থিত বাহিনী নিয়মিতভাবেই সংঘবদ্ধ হামলা করেছে এবং সকল ক্ষেত্রে এইসব অপরাধীরা বিচার থেকে রেহাই পেয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব এবং পুলিশ অজস্র বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নামের ঘটনাগুলোতে বহু বিরোধী দলের নেতা কর্মী প্রাণ হারিয়েছে। বিরোধী দলের নেতাকর্মী, সাংবাদিক, নাগরিক সমাজের অজস্র নেতাকর্মীদের গুম করা হয়েছে এবং এই কাজে নীরব সমর্থন জানিয়েছে সব সময় ভারত রাষ্ট্র। 5 নাম্বার পয়েন্ট, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের উপরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে হয়রানি এবং গ্রেপ্তারের ঘটনা অহরহই ঘটেছে। মুক্ত সাংবাদিকতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে কঠোরভাবে দমন করা হয়েছে। সরকারের বিরুদ্ধে সমালোচনা করা ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা, আটককৃতদের নির্যাতনের শিকার হওয়ার ঘটনা ছিল নিত্য নৈমিত্তিক বিষয় এবং অসংখ্য মানুষকে দেশ ছাড়া করা হয়েছে। মানবাধিকার রক্ষা করতে চাওয়া ব্যক্তি এবং সংস্থাগুলোকে নিয়মিত হুমকি, নজরদারি এবং প্রশাসনিক হয়রানির মুখোমুখি হতে হয়েছে। মানবাধিকার সংস্থা অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক সমর্থনই না, খুনি হাসিনা সরকারের এমন সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সার্বিক সহায়তা করে গোয়েন্দা তথ্য জুগিয়ে এবং নির্যাতনের নানান কৌশল শিখিয়ে প্রশিক্ষণ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। এখনো বাংলাদেশের বাহিনীগুলোর মধ্যে ভারতীয় অফিসারেরা প্রশিক্ষক হিসেবে আছে বলে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে। অন্তত 2 জনের পার্টিকুলার আমি পেয়েছি, ভেরিফাই করছি। বাংলাদেশের রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা, এমনকি বাংলাদেশের আদালতের সাক্ষ্যকে আদালতের সামনে থেকে ছিনতাই করে গুম করে নিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবকে বাসা থেকে গ্রেপ্তারের পরে তাকে ভারতের সিমলায় পাওয়া যায়। মৌলানা সাইদির মামলায় আদালতের সামনে থেকে সাক্ষীকে ছিনতাই করে তাকে ভারতের জেলে ঢোকানো হয়। 6 নাম্বার পয়েন্ট, ফারাক্কা চুক্তি মোতাবেক বাংলাদেশকে যে পরিমাণে পানি দেওয়ার কথা সেই পানি পাওয়া যায়নি। শুধু তাই না, তিস্তা সহ একটা নদীরও পানি চুক্তি সম্পন্ন করা হয়নি। ইন্ডিয়া থেকে আসা সব কয়টি অভিন্ন আন্তর্জাতিক নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে ফেলেছে ভারত। সে দেশের অভ্যন্তরে বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের নদীগুলো সব গেছে মরে। নদী আমাদের প্রাণ, আমাদের প্রধান যোগাযোগের মাধ্যম, জীবিকা আর প্রোটিনের উৎস, সেইটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত, যা বাংলাদেশের জনগণের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি করেছে। 7 নম্বর পয়েন্ট, নানা ধরনের ছলচাতুরি করে ট্যারিফ বসিয়ে ভারতের বাজারে বাংলাদেশি পণ্য ঢুকতে বাধা সৃষ্টি করেছে, আর উল্টো দিকে বাংলাদেশের বাজার ভারতীয় পণ্য দিয়ে সয়লাভ করে দিয়েছে। ফলে 2 দেশের বাণিজ্যে ভারসাম্যহীনতা দীর্ঘদিন ধরে বিদ্যমান, যা বাংলাদেশে অর্থনৈতিক অসন্তোষ সৃষ্টি করেছে। 8 নম্বর পয়েন্ট, বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে নিয়মিতভাবে এদেশের নাগরিকদের হত্যা করা ভারতীয়দের কাছে একটা কৃতিত্বের ঘটনায় পরিণত হয়েছে। খুনি হাসিনা নিজে, তার স্বরাষ্ট্র সহ অন্যান্য মন্ত্রীরা, এমনকি ডিজি সহ বিজেপির শীর্ষ কর্মকর্তারা এই জন্য নিহত এবং আহতদের দায়ী করতেন। নির্লজ্জ এই সমস্ত দালালদের কে বুঝাবে যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অপরাধে একজন মানুষকে বিনা বিচারে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যায় না। ইন্ডিয়ার এমন সকল ভয়াবহ অমানবিক আচরণ তাদের প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা আকাশ স্পর্শী করেছে এবং প্রতিরোধের স্পৃহা গড়ে উঠেছে। তাদের আসাম রাজ্যের এনআরসি কার্যক্রম শেষে ভারত সরকার খুবই অন্যায্য এবং অন্যায়ভাবে সেখানে বাংলাদেশ থেকে অভিবাসী যাওয়ার অভিযোগ তুলে দোষারোপ এবং চাপ সৃষ্টি করেছে।
শুধু তাই না, বিজেপির প্রধান নেতা অমিত শাহ বাংলাদেশিদেরকে উই পোকার সাথে তুলনা করেছে এবং বাংলাদেশিদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখার কথা বলেছে। 9 নাম্বার পয়েন্ট, শুরু থেকেই ইন্ডিয়া রোহিঙ্গা গণহত্যাকারীদের পক্ষ অবলম্বন করেছে। একজন রোহিঙ্গা শরণার্থীকে তারা ভারতীয় সীমানায় ঢুকতে বা আশ্রয় নিতে দেয়নি এবং রোহিঙ্গাদের খালি করে দেওয়ার পরে ওই জায়গায় গিয়ে ভারত তার সমস্ত ব্যবসাপাতি নিয়ে বসিয়েছে। ব্যবসা বাণিজ্য চলছে তুমুল ভাবে। রোহিঙ্গা সমস্যায় ভারত সবসময় মায়ানমারের পক্ষে এবং বাংলাদেশ বিরোধী বৈরী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। 10 নাম্বার, খুনি হাসিনার অবৈধ সরকারকে ক্ষমতায় বসিয়ে রেখে ইন্ডিয়া তাদের জন্য সুবিধাজনক শর্ত জুড়ে দিয়ে বাংলাদেশের স্বার্থ বিরোধী অজস্র চুক্তি স্বাক্ষর করিয়ে রেখেছে। বাংলাদেশের স্বার্থ বিরোধী এমন সব চুক্তিতে ভারতের পক্ষে লাভ এবং সুবিধাজনক শর্ত লিপিবদ্ধ করা হয়েছে। ভারতের বাজারে বৈধভাবে বাংলাদেশি কর্মীদের প্রবেশাধিকার নাই বললেই চলে। আর ভারত থেকে লক্ষ লক্ষ পেশাদার বাংলাদেশে এসে চাকরি করে এবং রেমিটেন্স পাঠায় ভারতে। শুধু পানি নির্ভরতাই নয়, বাংলাদেশের খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর সবকিছুই ইন্ডিয়ার স্বার্থের অধীনে অনুকূলে তাদের পদতলে অর্পণ করেছে ফ্যাসিস্ট শেখ মুজিবের কন্যা খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। এই সবকিছু মিলিয়ে ইন্ডিয়ার অন্যায় এবং অন্যায্য আচরণের অজস্র ঘটনা এবং অভিযোগ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে উঠে এসেছে, যে কারণে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বমহলে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। এই পটভূমিতেই সংগঠিত হয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল হাসিনার উৎখাত শুধু নয়, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান এবং রাষ্ট্রকে নতুনভাবে পুনর্গঠন করা। রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ শুধু শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তিই পায়নি, একই সঙ্গে স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। তার কারণ, জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা ফ্যাসিবাদী দানবীয় সরকার বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন করে ক্ষমতা কুক্ষিগত করে টিকে থাকতে পারছিল। তার প্রধান কারণ হাসিনাকে ইন্ডিয়ার সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা। এই সত্য যারা অস্বীকার করে তারা বাংলাদেশের শত্রু। বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা এবং মর্যাদাকে গুড়িয়ে দিয়ে শেখ হাসিনা কার্যত আমাদেরকে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে রেখেছিল। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এই সত্য এতই স্পষ্ট ছিল যে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের মানুষের সামনে ইন্ডিয়া প্রশ্নে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্যমতের আবির্ভাব ঘটেছে। সফল গণ অভ্যুত্থান সম্পন্ন হওয়ার পরপরই আগস্ট মাসের শেষ ভাগে উজানে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের একটি অংশ প্লাবিত করে বিপ্লব পরবর্তী মুহূর্তে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে ঠেলে দিয়েছিল ইন্ডিয়া। সেই ঘটনায় আমাদের জাতীয় ঐক্যমত আরো শক্তিশালী এবং আরো দৃঢ় হয়েছে। আমরা ইস্পাত দৃঢ় গণপ্রতিরক্ষার অভিষেক ঘটতে দেখেছি। সেই কঠিন সময় 15 বছরের যাবতীয় জুলুম, নির্যাতন এবং নিপীড়নে লিপ্তদের প্রভু সম সহযোগীর প্রতি সৃষ্ট ন্যায়সঙ্গত ক্ষোভের আগ্নেয়গিরি চাপা দিয়ে বাংলাদেশের মানুষ দুর্যোগগ্রস্ত সকল সম্প্রদায়ের নাগরিকদের নিরাপত্তার স্বার্থকে প্রাধান্য দিয়ে সকলে এক কাতারে জড়ো হয়েছিল। ইন্ডিয়ার যাবতীয় প্রোপাগান্ডা এদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে নিয়ে তাদের জঘন্য মিথ্যাচার, বিদ্বেষমূলক বানোয়াট প্রচারণা, অভাবনীয় সংযম, প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে বাংলাদেশিরা মোকাবেলা করেছে। বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্য এবং তা থেকে সৃষ্ট শক্তিকে দুর্বল করতে ইন্ডিয়া বিপুল বিক্রমে বাংলাদেশের বিরুদ্ধে মাইনরিটি কার্ড বা সংখ্যালঘু কার্ড খেলতে শুরু করেছে। মিথ্যা প্রচারণায় নিয়োজিত করেছে তাদের মিডিয়াকে, সাথে যোগ দিয়েছে পলাতক খুনি ফ্যাসিবাদী শাসকের সহযোগীরা। হাসিনা সহ পলাতক বাকশালীরা ইন্ডিয়ায় বসে বাংলাদেশের বিরুদ্ধে এই অপপ্রচারের রসদ জুগিয়ে যাচ্ছে। কিভাবে? ইন্ডিয়ার দৃশ্যত তার সমস্ত রাষ্ট্রশক্তিকে এই কাজে নিয়োজিত করেছে। বাংলাদেশের ক্রমাগত অস্থিতিশীলতার তৈরি, একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি, এখানে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা এবং হুমকির অতিরঞ্জিত মিথ্যা বয়ান দিয়ে তারা বাংলাদেশকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করার একটা রণকৌশল গ্রহণ করেছে। ইন্ডিয়ার এই কৌশল বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের মূল ধারার রাজনৈতিক দলগুলো। আমি তাদের নাম উল্লেখ করে আর তিক্ততা বাড়াতে চাই না। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে ইন্ডিয়ার উপনিবেশ বানিয়ে বাংলাদেশের রাজত্ব করার যে ব্যবস্থা তারা করেছিল, জুলাই অভ্যুত্থান এবং বিপ্লব পরবর্তীতে তাকে চিরতরে বিদায় জানানোর জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সবাই মিলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জাতীয় নিরাপত্তার প্রশ্নে ন্যাশনাল চার্টার বা জাতীয় সনদ তৈরি করে তা ঘোষণা করা। তারা সেই কাজ করতে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতাদের। এই কাজ যেটাকে বলে ফ্যাসিলিটেট করা, সেটা করতেও প্রফেসর ইউনূসের সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে।
গণপ্রতিরক্ষার নীতি গ্রহণ করে সম্মিলিতভাবে জাতীয় ঐক্যের এক নতুন অবস্থান সৃষ্টি করা উচিত ছিল বিপ্লবের পরেই। বাংলাদেশের এই অভাবনীয় জাতীয় ঐক্যকে সংহত না করে তারা শুরু করেছে অনুগ্রহ লাভের সেই পুরনো দেন দরবার, তথাকথিত বন্ধুত্ব রক্ষার প্রচেষ্টা, শক্ত অবস্থান গ্রহণের দুর্বলতা, ইন্ডিয়া প্রশ্নে দৃশ্যমান বিভক্তি প্রকাশের কারণে শত্রুপক্ষ আজ আবার পুরনো কায়দায় বাংলাদেশকে কোণঠাসা করার হীন চেষ্টায় সর্বশক্তি প্রয়োগ করে বিজয়ী জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু ভারত কেন এই সুযোগটা পেল? ইন্ডিয়া একটা মিথ্যা প্রচারণার পাশাপাশি যুদ্ধংদেহী মনোভাব প্রদর্শনের জন্য তার সমস্ত রাজনৈতিক দল, কংগ্রেস, তৃণমূল সহ এমনকি তাদের কমিউনিস্ট পার্টিগুলো সহ সকল প্রতিষ্ঠানকে একত্রিত করতে পারলেও বাংলাদেশের সকল ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল শক্তি একটা জায়গায় পৌঁছাতে পারেনি। এই দুর্বলতাই প্রিয় মাতৃভূমিকে আবার ইন্ডিয়ার মতো হিংস্র নেকড়ের হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই ব্যর্থতা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের। আর উল্টো তারাই আমাদেরকে দোষারোপ করে ঐক্য বিনষ্টের। কি তামাশা! ইন্ডিয়া প্রশ্নের লুকোচুরি, দ্বিধা ও পুরনো নতজানু নীতি যতদিন বজায় থাকবে ততদিন ইন্ডিয়ার সেই আগ্রাসী আচরণ মোকাবেলা করা যাবে না। আর এই সুযোগ নিয়ে বাংলাদেশের উপরে শত্রুতার আধিপত্য বজায় রাখতে চাইবে ইন্ডিয়া তার বৈশ্বিক প্রভাব খাটিয়ে মনস্তাত্ত্বিক যুদ্ধ পরিচালনার জন্য মিথ্যা প্রপাগান্ডা এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অব্যাহতভাবে ব্যবহার করে যাবে। বাংলাদেশকে তার কলোনির মতো করে ফিরে পেতে চাইবে আবারও। হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশ থেকে যে অসম, অন্যায্য এবং একপাক্ষিক সুবিধাগুলো ইন্ডিয়া কুক্ষিগত করেছিল তার সবকিছু বজায় রাখার পন্থা হিসেবে একটা বৈরী পরিবেশ এবং যুদ্ধনীতি বজায় রাখবে ইন্ডিয়া, এইটা লিখে রাখতে পারেন। যারা ভারতের অনুগ্রহ লাভের ইঁদুর দৌড়ে লিপ্ত হলো তারাই বাংলাদেশের সবচেয়ে র্যাডিক্যাল অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সকে কোণঠাসা করার মিশনে নেমেছে। আপনারা দেখেছেন কিভাবে তারা ভারত প্রশ্নে নতজানু নীতি নিয়েছিল। আমি সেই সব স্মরণ করিয়ে দিয়ে আর তিক্ততা বাড়াতে চাই না। মনে রাখবেন, আমি ইলিয়াস বাংলাদেশের ব্যাপক মানুষের সমর্থনে বৃহৎ রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড়িয়ে একরোখা বিরোধিতা করে যাওয়াতেই ভারত প্রশ্নে সবার সুর পাল্টাচ্ছে। সরকারি শুধু না, রাজনৈতিক দলগুলো ভারত প্রশ্নে অনেক বেশি স্বচ্ছ এবং শক্ত ভূমিকা নিচ্ছে। আলহামদুলিল্লাহ। ভারতের এই যুদ্ধের কৌশল এবং অভিষ্ট লক্ষ্য যদি আমরা বুঝতে অক্ষম হই, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি তাদের ক্ষমতায় আসার অসুস্থ প্রতিযোগিতায় ভারতের আশীর্বাদ পাওয়াকে দেশের স্বার্থ রক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে হাজার হাজার তরুণের তাজা রক্তের বিনিময়ে অর্জন করা প্রিয় মাতৃভূমির দ্বিতীয় স্বাধীনতা আবারও বিসর্জন দিতে হতে পারে। তাহলে আমাদেরকে আবারও পরাধীনতা বরণ করতে হবে। হাসিনার চেয়েও খারাপ আরেকটি অপশাসকের কাছে আমাদের জীবন, স্বাধীনতা ও ইজ্জত বন্ধক রাখতে বাধ্য হতে হবে। আমরা তা চাই না, আমরা কোনোদিন তা হতে দেব না। আমরা অবশ্যই তা প্রতিরোধ করব জীবন দিয়ে হলেও। বাংলাদেশ শুধু একটা ভূখণ্ড না, এটি একটি জ্বলন্ত আদর্শ, একটা সংগ্রামের প্রতীক। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্ত মাতৃভূমি আমরা কারো পদতলে সমর্পণ করব না। দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই, গণঅভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল, ছাত্র জনতার সংস্থাগুলো একসাথে বসে ভবিষ্যতের জন্য এদেশের বৈষম্য বিরোধী উন্নয়নের নীতি কৌশল নির্ধারণ, অভিন্ন পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি প্রণয়ন করতে হবে। এটাই হবে আমাদের ঐক্যের ভিত্তি। দেশবাসীকে আহ্বান জানিয়ে বলতে চাই, গণঅভ্যুত্থান এবং জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতার সংস্থাগুলো বসে 3টা সনদ লিখতে হবে। কি কি? উন্নয়নের নীতি, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা নীতি। এই 3টাই হবে আমাদের ঐক্যের ভিত্তি। ঐক্য নষ্ট করতেছি বলে যারা চিল্লান, দেখি এটা করতে পারেন কিনা, এটা করার হিম্মত হয় কিনা। যদি চান এটা লিখে দিতেও পারি। ঐক্য ঐক্য করে চিল্লান, কার ভিত্তিতে ঐক্য, কেন ঐক্য, সেটা ক্লিয়ার করে বলতে হবে। আর এইবার মেহেরবানি করে লড়াইয়ের সব স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করবেন এই 3টা নীতি লেখার জন্য। এই 3টা নীতি বা 3টা সনদ লেখার জন্য জাতীয় ঐক্য তখনই সম্ভব হবে যখন একটা লিখিত বা অলিখিত চুক্তি বা সনদ বা চার্টার থাকে। নবী করিম পিস বি আপন হিম একটা চার্টার করছিলেন, মদিনা সনদ। এইরকম একটা সনদ বানান। এবারের সংগ্রাম শুধু গণতন্ত্রের জন্য। বাংলাদেশ মুক্ত হয়েছে শুধুমাত্র ভোটের জন্য না, বাংলাদেশ মুক্ত হয়েছে একটা নতুন রাষ্ট্রের জন্য। এটা আমাদের জাতীয় মর্যাদা, স্বাধীনতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই লড়াইয়ে আমরা জয়ী হবই। দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর ভারতীয় আধিপত্যবাদের নতুন অভিষেকের চেষ্টা করলে বাংলাদেশ বুক চিতিয়ে প্রতিরোধ করবে। প্রয়োজন হলে আবারও দেবে 1 নদী রক্ত। তবুও সেই আওয়ামী শাসনে, ভারতের দাসত্বের জীবনে কখনো ফিরে যাব না। হয় মুক্ত স্বাধীন মাতৃভূমি অথবা মৃত্যু, এর মাঝামাঝি আর কিছু নাই। ইনকিলাব জিন্দাবাদ। রিসেন্ট কিছু টেনশন অ্যারাইজ করেছে সব জায়গাতে। ভারতের সাথে বর্তমান যে বাংলাদেশের সম্পর্ক, গতকাল আমরা দেখেছি যে আগরতলায় যে হামলাটি হয়েছে,
আমাদের যেই বাংলাদেশ কনসুলেটের মধ্যে, এবং রিসেন্ট যেই সাম্প্রদায়িকতা ইস্যু যেটিকে বিশ্ব মিডিয়াতে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মাইনরিটিরা অনিরাপদে রয়েছে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শিক্ষা, নতুন কমিশন, সংস্কার প্রস্তাবনা, এই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আজকে আমাদের আলোচনা হয়েছে। আমরা যে ফিল্ডের যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটি স্যারকে জানানোর চেষ্টা করেছি। আমরা আমাদের জায়গা থেকে স্যারকে বলেছি যে বিশেষ করে প্রথমত ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয়, এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়, এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আপনারা জানেন যে সিন্ডিকেটের কারণে মানুষের যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের স্বাভাবিক জীবন যে ব্যাহত হচ্ছে, মানুষ ফিল করছে যে এই যে দ্রব্যমূল্যের লাগাম টানা উচিত, মানুষের সেই শঙ্কাটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা জানিয়েছি। আমাদের যেই সাম্প্রদায়িক যেই ট্রাম্প কার্ডটি বিশ্ব মিডিয়াতে ছড়ানো হচ্ছে যে এই গণ অভ্যুত্থানটি হচ্ছে রাইজ অফ ইসলাম অ্যান্ড ফান্ডামেন্টালিজম, বিষয়টি যে আসলে এমন না, বরং সকল শ্রেণী পেশার ছাত্র নাগরিকের অংশগ্রহণের মধ্য দিয়ে এই আন্দোলনটি গণ অভ্যুত্থানটি হয়েছে। এবং আমাদের যেই হিন্দু ভাইদের সাথে বা যারা সংখ্যালঘু রয়েছে, যদিও এই শব্দটি ব্যবহার করতে আমরা আমাদের জায়গা থেকে আমরা সংকোচ বোধ করি, বাংলাদেশে প্রত্যেকেই সাম্য এবং মানবিক মর্যাদার মধ্য দিয়েই তাদের জীবন ধারণ করছে। আমাদের যে সম্প্রীতিটি রয়েছে, এই সম্প্রীতিটি কিভাবে বিশ্ব দরবারে আরও বেশি করে প্রচার করা যায় এবং এন্টি প্রপাগান্ডার সেল নিশ্চিত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে স্যারের সাথে আমাদের কথা হয়েছে আজকে। দেখেন আমাদের আচ্ছা, আজকে জাতীয় ঐক্যের বিষয়ে আজকে স্যার আমাদের বার্তাটি শুনেছি, অর্থাৎ রাস্তায় অর্থাৎ স্ট্রিট মানুষ কি বলতে চায়, মানুষ আমাদের মধ্য দিয়ে কি বার্তাটি দিতে চায়, সেই জিনিসটি স্যার আজকে আমাদের কাছ থেকে শুনেছে। আর যেটি বললেন ভারতের যে বিষয়টি, দেখেন ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। আমরা স্যারের কাছে আমরা জানিয়েছি যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয়, এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। ফেলানি সহ যেই আমাদের সীমান্তের যেই হত্যাগুলো করেছে সেই হত্যাগুলোর যেন বিচার নিশ্চিত করা হয়, এবং বাণিজ্য যেটি রয়েছে বাংলাদেশের সাথে সেটি যেন ন্যায্যতার সাথে হয়, সেইটির ব্যবস্থা যেন করা হয়। এবং আমরা বারবার বলেছি ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই, অ্যান্টাগনিস্টিক কোনো সম্পর্ক নেই, বরং ভারতের যে সরকার একদম বছরের পর বছর 1.5 যুগের বেশি সময় ধরে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আওয়ামী লীগকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। আমাদের যে প্রশ্নটি, আমাদের যে অস্বস্তিটি হচ্ছে সেই জায়গাতে আমরা ভারতের কাছে আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আছি আমরা এসেছি, এবং এছাড়াও আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে কয়েকজন এসেছেন, একাংশ, এবং আমরা আজকে দেখা করেছি এবং আমাদের যে বক্তব্য জনগণের পক্ষ থেকে, আন্দোলনকারীদের পক্ষ থেকে সেটা উত্থাপন করেছি। না, আজকে শুধু আমাদের সাথে আলাপ হয়েছে। এখানে শুধুমাত্র আমাদেরকে কয়েকজন শিক্ষার্থী যারা আন্দোলনের ফেস হয়েছিল, জাস্ট তাদেরকে ইনভাইট করা হয়েছে, তারা এখানে এসেছে। মূলত দেশের যে মাঠের যে পরিস্থিতিটা এবং বিদেশি যে পরিস্থিতিটা, এটা নিয়ে আলোচনা হয়েছে, যে আমাদের কাছ থেকে জানতে চাইছেন যে দেশের কৃষকরা, মজদুররা, রিক্সা শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা আমাদেরকে নিয়ে কীভাবে এবং সরকার তাদের জন্য কীভাবে কী করতে পারে সেই সকল বিষয় নিয়ে জানতে চাইছেন। আমরা জাস্ট দেশের কী পরিস্থিতি, ক্যাম্পাসগুলোর কী পরিস্থিতি এবং দেশের মানুষ কী ভাবছে সরকারকে নিয়ে, সরকারকে কী করা উচিত সামনের দিকে, এবং প্রশাসনিক ব্যবস্থা কীরকমভাবে চলছে, আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা সরকারের কাছে তুলে ধরতে চাইছি, স্যারের কাছে তুলে ধরতে চাইছি। স্যার বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি এগুলো নোট নিয়েছেন, যাতে এগুলো নিয়ে দেখা যাচ্ছে 5ই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি। আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত। আপনারা দেখেছেন যে
গতকালকে রাজু ভাস্কর্যের যে প্রোগ্রামটি, সেখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে এবং আমরা সরকারকেও বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা স্টেক হোল্ডার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই উদ্যোগ নিচ্ছে। এই মুহূর্তে সংখ্যালঘু যে শব্দটা আপনারা ব্যবহার করতে পারেন তাদের অবস্থান, তারা আসলে এই বিষয়টা নিয়ে কি ভাবছে, এইসব বিষয়ে আপনাদের সঙ্গে কি আলোচনা হয়েছে? আপনারা তাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তারা তো নিরব। আপনারা গতকালকে দেখেছেন জগন্নাথ হলের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে এসেছে দেশের স্বাধীনতার পক্ষে, দেশের সার্বভৌমত্বের পক্ষে। জগন্নাথ হলের শিক্ষার্থীরাই গতকালকে ভারতের মুখে সপ্তাঘাত দিয়ে দিয়েছে যে হচ্ছে এই দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নেই, এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান, এদেশের হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করে। সারা দেশে হিন্দু সম্প্রদায় বলেন আর হচ্ছে অন্য যে কোনো সম্প্রদায় বলেন, সবাই এই ক্ষেত্রে ন্যাশনাল ইউনিটির জায়গায় আছে এবং আমরা তাদের সাথে কথা বলছি, যোগাযোগ রাখছি। আশা করি সামনের দিকে আর এই ধরনের কোনো ধরনের সংঘাত সৃষ্টি হবে না। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ নিয়ে ভারতের আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। নানা রকম ঘটনা ঘটেছে ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের সীমান্ত এলাকায় তাদের হঠাৎ করে নিরাপত্তা বাড়ানো হয়েছে, কাঁটাতার বসাচ্ছে। ত্রিপুরাতে হোটেল রেস্তোরাঁয় বাংলাদেশিদের খাবার বন্ধ করেছে, চিকিৎসা বন্ধ করেছে ত্রিপুরা এবং কলকাতায়। একই সঙ্গে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা হয়েছে। কলকাতা এবং মুম্বাইতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ সংঘটিত হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে এখন সকল রাজনৈতিক দলের একটি ঐক্য গড়ে উঠছে ধীরে ধীরে। আর এই ঐক্যের ডাক দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐক্য নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের সঙ্গে বসতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে ছাত্র নেতাদের সঙ্গে বসছেন এবং পর্যায়ক্রমে আগামীকাল সকল বড় রাজনৈতিক দল এবং পরশু ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকের মূল কথা হচ্ছে ভারত যেভাবে আগ্রাসী মনোভাব ব্যক্ত করছে এবং সারা বিশ্বে যেভাবে অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটাকে যেভাবে তারা মার্কেটিং করছে বিশ্বব্যাপী, তাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, বাংলাদেশের মধ্যে একটি অস্থিরতা তৈরি করছে এবং একটি নেতিবাচক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে অবরুদ্ধ করার চেষ্টা করছে। তার বিপরীতে গড়ে উঠছে এই জাতীয় ঐক্য, যেই ঐক্যের ডাক দিচ্ছেন এখন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, ইতিমধ্যে সকল রাজনৈতিক দল ভারতের এই যে মনোভাব, আগ্রাসী মনোভাব এবং সাম্প্রদায়িক মনোভাব, তার প্রতিবাদ করেছে, তার নিন্দা করেছে। এখন সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর সময় এসছে। ঠিক এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস সকল রাজনৈতিক দল এবং সংগঠন নিয়ে বৈঠক করতে যাচ্ছেন। আজকে, আগামীকাল এবং পরশু এই 3 দিনের মধ্যে তিনি সকল সবার সঙ্গে মত বিনিময় করবেন। তারপরেই একটি সম্মিলিত সিদ্ধান্ত হবে বলে আশা করা হচ্ছে। খবরে বলা হচ্ছে জাতীয় ঐক্যের আহ্বান নিয়ে ছাত্রনেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে পৃথক বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে আজ মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে, আগামীকাল প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা এবং পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক হবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিং এ প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এই সিদ্ধান্ত জানান। তিনি বলেন, ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকটি আজ সন্ধ্যা 6টা থেকে 7:30টার মধ্যে হওয়ার কথা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হবে। আর আগামীকাল বিকেলে 4টায় সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকটি হবে বৃহস্পতিবার, তবে সময়টি এখনো নির্ধারণ হয়নি। প্রেস সচিব শফিকুল আলম বলছেন, এসব বৈঠকের উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য। তিনি সবাইকে জাতীয় ঐক্যের ডাক দেবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের অপিনিয়নটা কি? প্রফেসর ইউনূস কড়া ভাষায় বার্তা দিয়েছে, কঠিন বার্তা দিয়েছে, কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে। ভারতীয়দের ঘুম হারাম করে ছাড়বে প্রফেসর ইউনূস। তারা মনে করেছিল হাসিনার আমলে যা ইচ্ছা তাই করেছে, যা বলেছে তাই শুনেছি, নতজানু হয়েছে ভারতের কাছে, মাথা নত করেছে। কিন্তু তারা ভুলে গেছে এখন হাসিনা দেশ পরিচালনা করছে না, এখন দেশ চালাচ্ছে প্রফেসর ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মতামত জানাবেন। ভারতকে চোখে চোখ রেখে জবাব দিতে চান নাকি নতজানু হয়ে থাকতে চান, ভারতের কাছে মাথা নত করবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ইদানিং আপনারা লক্ষ্য করে দেখবেন ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশ নিয়ে নানা ধরনের মিথ্যা গুজব
রচায়িত করছে, বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা করছে তারা। এর জবাব এখন না দিলে আর কখন? আপনারা জানাবেন আপনাদের মতামত। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।